সে অন্ধকারে জেগে ওঠে। তোমার মাথার উপর দিয়ে ধীরে ধীরে ফ্যান ঘুরছে। নীরবতার মধ্যে তোমার ফোনের স্ক্রিন জ্বলজ্বল করছে। বেতনের দিন সম্পর্কে একটি টেক্সট মেসেজ আসে। মেসেজটি ঠোঁট ঠান্ডা এবং পরিচিত। আপনার অ্যাকাউন্টের পরিমাণ যোগ করা হয়েছে। কয়েক সেকেন্ডের জন্য আপনি আপনার হৃদয়ে এক হালকা ভাব অনুভব করবেন। তারপর তোমার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে হিসাব করতে শুরু করবে। ভাড়া, মুদিখানা, টিউশন ফি, ঋণ, বিদ্যুৎ, ইন্টারনেট, ওষুধ, অপ্রত্যাশিত কিছু। যখন তুমি মানসিক তালিকা তৈরি করা শেষ করবে, তখন টাকা ইতিমধ্যেই শেষ হয়ে যাবে। সে তাকে স্পর্শ করেনি। তুমি কিছুক্ষণের জন্য সেখানে শুয়ে থাকো, ছাদের দিকে তাকিয়ে থাকো, তারপর আবার অনুভব করো সেই নীরব ভয়। এটাই কি শেষ? আমার পুরো জীবন কি এভাবেই থাকবে? কাজ, বেতন, বিল, শূন্যতা, আর পুনরাবৃত্তি। তারপর আরেকটি চিন্তা আসে, প্রাইভেসি সিসিনের মতো, যদি সমস্যাটা টাকা না হয়, যদি টাকার সাথে আমার সম্পর্কটাই আসল কারাগার হয়। এখান থেকেই এই যাত্রা শুরু। না কোন শ্রেণী খেয়ে, না কোন ব্যাংকে, না কোন অভিজাত অফিসে। এটা তোমার মনে শুরু হয়। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুওর ড্যাড এ বর্ণিত রূপান্তর যাত্রাটি এখানে, এটিকে আপনার গল্প হিসেবে পুনর্ব্যক্ত করা। তোমার মাথায় দুটি কণ্ঠস্বর, দুটি পথ, একটি পছন্দ। তুমি আর্থিক বিভ্রান্তির অবস্থা থেকে আর্থিক স্বচ্ছতার অবস্থায় যেতে চলেছে। তুমি কেবল এই বইটি বুঝতে পারবে না, তুমি এটা তোমার হার্টে টের পাবে। পর্ব 1। তোমার ভেতরের দুটি কণ্ঠস্বর, ধনী বাবা বনাম দরিদ্র বাবা আবার শিশু হওয়ার কল্পনা করো। তুমি রান্নাঘরের টেবিলে বসে আছো। তোমার বাম দিকে একজন মানুষ, যিনি শিক্ষা, নিরাপত্তা এবং সম্মানে বিশ্বাস করেন। তিনি টাই পরেন, ব্রিফকেস বহন করেন এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, চাকরির নিরাপত্তা এবং পদোন্নতিতে বিশ্বাস করেন। তিনি বলেন, মনোযোগ সহকারে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, একটা নিরাপদ চাকরি খুঁজে নাও, অবসর গ্রহণ পর্যন্ত কাজ করো, সরকার তোমার দেখাশোনা করবে। ঋণ খারাপ, ধনী লোকেরা লোভী, টাকা নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ নয়। এটা তোমার দরিদ্র বাবার কণ্ঠস্বর। তোমার ডান দিকে আরেকজন লোক আছে। সে হয়তো তার মতো সম্মানিত নাও দেখায়। দেয়ালে ঝুলছে না কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, কোনো উচ্চ পদ নেই, কিন্তু ঘুমানোর সময়ও তার ব্যবসা তার জন্য আয়ের উৎস। তিনি বলেন, টাকা সম্পর্কে জানুন, টাকাকে আপনার জন্য কাজে লাগান। চাকরি ক্ষণস্থায়ী, দক্ষতা স্থায়ী। ঝুঁকি নিতে ভয় পেও না, অজ্ঞতাকে ভয় পেও না। আমি এটা বহন করতে পারবো না বলো না। আমি এটা কিভাবে বহন করতে পারবো জিজ্ঞাসা করো। এটা ধনী বাবার কণ্ঠস্বর। রবার্ট কিওসাকির আক্ষরিক অর্থেই এমন দুজন পিতামাতার ব্যক্তিত্ব ছিল। তোমার আমার হয়তো আক্ষরিক অর্থে বাবা মা নেই, কিন্তু আমাদের সবার ভেতরেই এই দুটি কণ্ঠস্বর আছে। কেউ আপনাকে সাবধানে খেলার পরামর্শ দিচ্ছে, অন্যটি তোমাকে বিকশিত হতে বলে। ধনী বাবা, দরিদ্র বাবা হলো সেই কণ্ঠস্বর বেছে নেওয়ার গল্প যা আপনার জীবনকে পরিচালনা করবে। আজ তুমি বেছে নেবে, আবেগ দিয়ে নয়, কিন্তু বোঝার মাধ্যমে। দ্বিতীয় অংশ। প্রথম অধ্যায়, ধনীরা টাকার জন্য কাজ করে না। মাসহাত, তোমার বয়স 9 বছর। তুমি আর তোমার বন্ধু মনোপলি খেলছ। তুমি বারবার হেরে যাচ্ছ। কেন তুমি জানো না, কিন্তু তুমি জানো যে কোনো না কোনোভাবে সে সবসময় সম্পত্তি আর টাকা পয়সা হাতে পায়। সে কৌতূহলী বোধ করছে। বাস্তব জীবনে ধনী ব্যক্তিরা কিভাবে এটা করে, তরুণ রবার্ট এবং তার বন্ধু মাই ঠিক এটা চেয়েছিল। তারা চাকরির জন্য আবেদন করেনি, তারা পকেটের টাকা চায়নি। তারা জিজ্ঞাসা করল, আমাদের ধনী হওয়ার উপায় শেখান। সেই একটা প্রশ্নই সবকিছু বদলে দিল। মাইকেল বাবা, ধনী বাবা, তাদের শিক্ষিত করতে রাজি হন, কিন্তু বক্তৃতার মাধ্যমে নয়, শ্রেণীক্ষের মাধ্যমে নয়, পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নয়। তিনি তাদের জীবন দিয়ে শিক্ষা দিয়েছেন। সে তাদের তার ছোট দোকানে ঘন্টায় 10 সেন্ট করে কাজ করতে বাধ্য করত। কাজটা একঘেয়ে ছিল, বেতন ছিল খুবই কম। কিছুক্ষণ পর রবার্ট রেগে গেল। এটা অন্যায্য। আমি কঠোর পরিশ্রম করি কিন্তু প্রায় কিছুই আয় করি না। আমি পদত্যাগ করতে যাচ্ছি। ধনী বাবা চুপচাপ শুনলেন। তারপর সে হাসল। সে বলল, তুমি রাগ করেছ জেনে আমি খুশি। বেশিরভাগ মানুষই তোমার মতোই অনুভব করে। তারা জানে না কিভাবে এটা মোকাবেলা করতে হয়। তারা হয় কাজ ছেড়ে দেয়, অথবা তারা কাজ করতে থাকে এবং চিরতরে আটকে যায়। তুমি এখন অর্থ ব্যবস্থাপনার প্রথম আসল পাঠের দ্বার প্রান্তে। পাঠটি ছিল সহজ এবং কঠোর। দরিদ্র এবং মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে, ধনীরা তাদের জন্য অর্থকে কাজে লাগায়। ধনী বাবা ব্যাখ্যা করলেন, যখন তোমার মনে পর্যাপ্ত টাকা না থাকার ভয় জাগে, তখন তুমি চাকরি খুঁজে বের করার জন্য তাড়াহুড়ো করো। চাকরির জন্য অল্প কিছু টাকা পাওয়া যায়, যা তোমার ভয়কে শান্ত করে, কিন্তু ভয় কখনোই সত্যিকার অর্থে দূর হয় না। এখন তুমি বেতনের প্রতি আসক্ত। তুমি তাড়াহুড়ো করে হ্যামস্টারের মতো হয়ে যাও। টাকা না থাকার ভয় আপনাকে ফাঁদে পা দিতে বাধ্য করে। তারপর লোক দেখা দেয়, তোমার বেতন বাড়বে, তুমি আরও জিনিস কিনতে পারবে। একটা নতুন ফোন, একটা নতুন গাড়ি, আরও ভালো পোশাক, একটা বড় বাড়ি। আপনি যত বেশি আয় করবেন, তত বেশি ব্যয় করবেন। ভয় এবং লোভ তোমার লুকানো মনিক হয়ে ওঠে। রিচ ড্যাড পরীক্ষা, যা ঘন্টায় 10 সেন্টের উপর নির্ভর করত, সস্তা শ্রমের উপর নির্ভর করত না। এটা একটা অভিজ্ঞতা ছিল। ছেলেরা কি অন্য সবার মতো আচরণ করবে, কান্নাকাটি করে, চাকরি ছেড়ে দিয়ে, অথবা বেতন বৃদ্ধির জন্য ভিক্ষা করে? নাকি তারা ভিন্নভাবে চিন্তা করতে শিখবে? তারা অবশেষে কেবল বেতন নয়, খুঁজতে শিখেছে। যখন তুমি এটা শুনবে, তখন নিজেকে জিজ্ঞাসা করবে, আমি কি জীবনে টাকার জন্য কাজ করি, নাকি আমি শিখছি কিভাবে টাকা আমার জন্য কাজে লাগাতে হয়? একটি বাস্তব উদাহরণ কল্পনা করুন। একজন মহিলা, যিনি একটি অফিসে কাজ করেন এবং বেঁচে থাকার জন্য যথেষ্ট উপার্জন করেন না। যতবার সে বেতন বৃদ্ধি পায়, তার জীবন উন্নত হয়। আরও ভাড়া, আরও ব্যয়, আরও বাধ্যবাধকতা। 10 বছর কেটে গেছে।
আমি কঠোর পরিশ্রম করেছি, কিন্তু আর্থিকভাবে বলতে গেলে এটি একই পরিস্থিতিতে অথবা আরও খারাপ। সে টাকা পরিচালনার নিয়ম শেখেনি। প্রথম অধ্যায়ের সারমর্ম হল আপনাকে ভয় এবং লোভের মানসিক ফাঁদ থেকে মুক্ত হতে হবে এবং একজন বিনিয়োগকারীর মতো চিন্তাভাবনা শুরু করতে হবে। ধনীরা ধনী হয় না কারণ তারা কর্মক্ষেত্রে বেশি বুদ্ধিমান, তারা ধনী কারণ তারা টাকা নিয়ে ভিন্ন। খেলা ফেলে। তৃতীয় অংশ, দ্বিতীয় অধ্যায়, কেন আর্থিক সাক্ষরতা শেখানো হয়। এবার কল্পনা করুন, হঠাৎ করেই তুমি বিশাল অঙ্কের টাকা পাবে, তুমি লটারি জিততে পারো, তুমি সম্পত্তির উত্তরাধিকারী হতে পারো, আপনার ব্যবসা অপ্রত্যাশিতভাবে সমৃদ্ধ হতে পারে। এটি শুধু বেঁচে থাকার পর্যায় থেকে অবশেষে ধনী হওয়ার পর্যায়ে চলে যায়। এরপর কি হবে? বেশিরভাগ মানুষের কাছেই উত্তরটি হতাশাজনক। তারা নিয়ন্ত্রণ হারায়, তারা এটা খরচ করে, তারা ঋণে ডুবে আছে, তাদের জীবন আরও চাপপূর্ণ হয়ে ওঠে। কম নয়। বাস্তব জগতের দিকে তাকান, অসংখ্য লটারি বিজয়ী, ক্রীড়াবিদ, শিল্পী, এমনকি সফল উদ্যোক্তা যারা হঠাৎ ধনী হয়ে ওঠেন, তারা প্রায়শই কয়েক বছর পরে দেউলিয়া হয়ে যান। কেন? কারণ সমস্যাটা টাকার নয়, সমস্যাটি আর্থিক সংস্কৃতিতে। জ্ঞান, যদি তোমার মন খারাপ থাকে তাহলে তোমার টাকাও তোমার পিছু পিছু আসবে। ধনী বাবার দ্বিতীয় শিক্ষাটি ছিল নিম্নরূপ: তুমি কত টাকা আয় করো সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং তুমি কত টাকা রাখো এবং কতটা গুরুত্ব সহকারে তোমার টাকা বিনিয়োগ করো সেটা গুরুত্বপূর্ণ। এখানে বইটির সবচেয়ে শক্তিশালী ধারণাগুলির মধ্যে একটি নিহিত রয়েছে: সম্পদ এবং ব্যয়। এটি সবকিছু বদলে দেয়। সম্পদ হলো এমন কিছু যা আপনার জন্য অর্থ উপার্জন করে। প্রতিশ্রুতি এমন একটি জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। সহজ, খুবই সহজ, কিন্তু বেশিরভাগ মানুষ কি করে তা দেখুন। তারা তাদের বাড়িকে আসল বলে, তারা তাদের গাড়িটিকে অরিজিনাল বলে, তারা তাদের মালিকানাধীন সবকিছুকে সম্পদ বলে। ধনী বাবা তাকে রাজি হননি। আপনি যে বাড়িতে থাকেন সেখান থেকে প্রতি মাসে আপনার আর্থিক খরচ কমে যায়: বন্ধক পরিশোধ, কর, রক্ষণাবেক্ষণ এবং মেরামত। এটি আয় তৈরি করে না। যদি না এটি কোনোভাবে আয় তৈরি করে, তবে এটি কোনো সম্পদ নয়, এটি একটি বোঝা। গাড়ির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একটি দামি গাড়ি আপনাকে জ্বালানি, বীমা এবং রক্ষণাবেক্ষণ খরচের পাশাপাশি আপগ্রেড করার তীব্র আকাঙ্ক্ষার কারণে ক্লান্ত করে তোলে। এটি সত্য ঘটনা। দুই বন্ধুর কথা ভাবো। আমার বন্ধু পদোন্নতি পেয়েছে, তাই সে একটি বড় বাড়ি কেনার জন্য মোটা অঙ্কের টাকা ধার করেছে। সে গর্বিত বোধ করেছে, সম্প্রদায় তাকে প্রশংসা করেছে এবং ইনস্টাগ্রামে সে সফল দেখাচ্ছে। কিন্তু তার স্থায়ী খরচ এখন বেশি, তার মানসিক চাপের মাত্রাও বেশি। শুধু তাল মিলিয়ে চলার জন্য তাকে আরও কঠোর পরিশ্রম করতে হচ্ছে। সে একটা প্রতিশ্রুতি কিনেছিল, ভেবেছিল এটা একটা সম্পদ। বন্ধু ও পদোন্নতি পেয়েছিল, কিন্তু তার বাড়ি আপগ্রেড করার পরিবর্তে সে একটি ছোট ভাড়া সম্পত্তি বা একটি ছোট অনলাইন ব্যবসায় বিনিয়োগ করেছিল যা নগদ প্রবাহ তৈরি করে। এটা গ্ল্যামারাস নয়, আর সে এটা নিয়ে কিছু পোস্ট করছে না। কিন্তু 10 বছর পর তার আয়ের একাধিক উৎস তৈরি হয়ে গেল। এখন সে কিভাবে কাজ করতে চায় তা বেছে নিতে পারত। সে চুপি চুপি সম্পদ অর্জন করে ফেলে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিতে বলা হয়েছে, দরিদ্ররা দায় কেনে, মধ্যবিত্তরা দায় কেনে যা তারা সম্পদ বলে মনে করে, ধনীরা সম্পদ কেনে। সম্পদগুলি নিম্নরূপ হতে পারে: একটি ভাড়া করা সম্পত্তি যা তার ব্যয়ের চেয়ে বেশি আয় করে, এমন একটি ব্যবসা যা আপনার অনুপস্থিতিতেও চলতে থাকে, লভ্যাংশ প্রদানকারী স্টক বা তহবিল, বৌদ্ধিক সম্পত্তি, বই, কোর্স, সফটওয়্যার যা বারবার বিক্রি হয়, ডিজিটাল পণ্য, লাইসেন্স এবং সিস্টেম যা রাজস্ব উৎপাদন অব্যাহত রাখে। যদি আপনি এই বইয়ের অন্য সবকিছু ভুলে যান, তাহলে এটি মনে রাখবেন: আপনার প্রাথমিক আর্থিক লক্ষ্য উচ্চ বেতন অর্জন করা নয়। আপনার প্রাথমিক আর্থিক লক্ষ্য হল ব্যক্তিগত সম্পদের ভারসাম্য তৈরি করা। ধীরে ধীরে, ধৈর্য ধরে এবং ইচ্ছাকৃতভাবে জিনিসপত্র কেনা বা তৈরি করলে আপনার পকেটে টাকা ঢুকবে, এমনকি আপনি যখন ঘুমাবেন তখনও। এটি হল আর্থিক সাক্ষরতার ধারণা। এটিই সম্পদের ভিত্তি। চতুর্থ অংশ, তৃতীয় অধ্যায়, নিজের কাজে মন দাও। এবার কল্পনা করুন একটি বড় শহরে একটি সাধারণ কর্মদিবসের কথা। মানুষ তাদের অফিসে ছুটে যায়, ব্যাগ, ফাইল, ল্যাপটপ, চাপ। তাদের বেশিরভাগই সচেতন কর্মচারী। তারা অন্যদের বিষয় নিয়ে চিন্তিত, তারা অন্য কারো সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে। রিচ ড্যাড এখানে একটি কঠোর সত্য উপস্থাপন করেছেন: তোমার কাজ তোমার নিজের ব্যাপার নয়, তোমার কাজ হলো তোমার নিজের জিনিস যা তুমি কাজ বন্ধ করে দিলেও আয় করতে পারবে। ধনী বাবা রবার্টকে বললেন, চাও তোমার চাকরিতে থাকো, কিন্তু শুধু তাতেই আটকে থেকো না। তোমার চাকরিকে প্রশিক্ষণের ক্ষেত্র, আয়ের উৎস এবং মানুষ, বিক্রয় এবং সিস্টেম সম্পর্কে জানার জায়গা হিসেবে ব্যবহার করো। কিন্তু পর্দার আড়ালে তোমার নিজস্ব ব্যবসা গড়ে তোলো। সম্পদের নিজস্ব পোর্টফোলিও তৈরি করো। এর মানে এই নয় যে সকলেরই চাকরি ছেড়ে ব্যবসা শুরু করা উচিত। এর অর্থ, কর্মচারী শব্দটি দিয়ে আপনার পরিচয় শেষ হতে দেবেন না। একটি বাস্তব উদাহরণ: একজন স্কুল শিক্ষিকা অনলাইনে ডিজিটাল পাঠ পরিকল্পনা তৈরি এবং বিক্রি শুরু করেন, ধীরে ধীরে মূলধন তৈরি করেন। একদিন তার অনলাইন আয় তার বেতনের সমান বা তার বেশি হতে পারে। একজন অফিস কর্মী যিনি রিয়েল এস্টেট সম্পর্কে শেখেন এবং ছোট ভাড়া সম্পত্তিতে সাবধানতার সাথে বিনিয়োগ করেন, আয় পুনরায় বিনিয়োগ করেন। তিনি অন্যদিকে নিজের ব্যবসায় মনোযোগ দেন। একজন ডিজাইনার যিনি দিনের বেলায় কোনো এজেন্সিতে কাজ করেন কিন্তু রাতে ব্যক্তিগত ব্র্যান্ড, টেমপ্লেট স্টোর বা প্রশিক্ষণ প্রোগ্রাম তৈরি করেন, তিনি নিজের কাজ নিজেই করেন। আমার দরিদ্র বাবা নিম্নলিখিত বিশ্বাস করতেন: তোমার কোম্পানির জন্য কঠোর পরিশ্রম করো। ধনী বাবা নিম্নলিখিত বিষয়গুলিতে বিশ্বাস করতেন: কঠোর পরিশ্রম করো, কিন্তু নিজের জন্য বুদ্ধিমানের সাথে কাজ করো। এই অধ্যায়ে পরিচয়ের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তুমি কে? শুধুই কি একটা চাকরির পদ, নাকি সেই ক্রমবর্ধমান আর্থিক ভিত্তির মালিক? রূপান্তরটি তখনই ঘটে যখন আপনি জিজ্ঞাসা করা বন্ধ করেন: আমি কিভাবে আমার ম্যানেজারকে মুগ্ধ করতে পারি? জিজ্ঞাসা করে শুরু করুন: আমি কিভাবে প্রতি মাসে চুপচাপ আমার মূলধন বাড়াতে পারি? পঞ্চম অংশ, চতুর্থ অধ্যায়,
কর এবং কর্পোরেট ক্ষমতার ইতিহাস এখানে বইটি এমন কিছুকে চ্যালেঞ্জ করে যা আমাদের বেশিরভাগই কখনো প্রশ্ন করে না। আমাদের ভাবতে প্রশিক্ষিত করা হয়েছে শুধুমাত্র খারাপ লোকেরাই কর ফাঁকি দেয়, সরকার আমাদের দেখাশোনা করবে, ব্যবস্থা কি ন্যায্য। বইটি আপনাকে শেখায় না যে কিভাবে অবৈধভাবে কর ফাঁকি দিতে হয় বা প্রতারণা করতে হয়। এটি আপনাকে শেখাবে কিভাবে সিস্টেমটি কিভাবে কাজ করে তা বুঝতে হবে। অতীতে কর বেশিরভাগই ধনীদের উপর আরোপ করা হতো। শ্রমিক শ্রেণী করকে সমর্থন করত কারণ তারা বিশ্বাস করত যে এটি জিনিসগুলিকে আরও ন্যায্য করে তুলবে। কিন্তু সময়ের সাথে সাথে কর স্থায়ী হয়ে ওঠে এবং সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, বিশেষ করে শ্রমজীবী এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। তুলনামূলকভাবে বলতে গেলে এ বেশি টাকা দেয়। কর্মচারী যে ব্যক্তি বেতন পান তার কর কমানোর জন্য সীমিত আইনি হাতিয়ার থাকে। সে তার বেতন পায়, কর কেটে নেওয়া হয় এবং তারপর যা অবশিষ্ট থাকে তা দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু ধনীরা কম কর প্রদান এবং তাদের সম্পদ রক্ষার জন্য কর্পোরেশন এবং আইনি কাঠামো ব্যবহার করে। ধনী বাবা ব্যাখ্যা করেন কর্মচারী আয় কর ব্যয়, ব্যবসার মালিক বিনিয়োগকারী আয় ব্যয় কর। অনেক সিস্টেমে কোম্পানিগুলি করযোগ্য মুনাফা গণনা করার আগে প্রয়োজনীয় ব্যয় করতে পারে। এর অর্থ একজন নিয়োগকর্তা ভ্রমণ, সরঞ্জাম, প্রশিক্ষণ এবং ব্যবসা সম্পর্কিত অন্যান্য অনেক সুবিধার জন্য আইনত কর্তব্য তহবিল ব্যবহার করতে পারেন। কর্মচারী প্রায় সবকিছুর জন্য তারপরে পরে অর্থ ব্যবহার করেন। গভীর বার্তাটি কেবল একটি দেশের কর আইন সম্পর্কে নয়, গভীর বার্তা হল সত্যি। যারা খেলার নিয়ম বোঝেন তারা এটি আরও ভালো খেলতে পারবেন। ধনী ব্যক্তিরা কেবল অর্থ উপার্জনের জন্যই নয়, বরং তা রক্ষা করার জন্য কোম্পানি এবং প্রতিষ্ঠান ব্যবহার করে। কোম্পানিগুলো ঢালের মতো, তারা ব্যক্তিগত দায়িত্বকে কাজের দায়িত্ব থেকে আলাদা করে। এটি সম্প্রসারণে সাহায্য করে, এটি সম্পদ সংগঠিত করতে সাহায্য করে, এটি ঝুঁকি কমাতে সাহায্য করে। কিন্তু বেশিরভাগ মানুষ কোম্পানি শব্দটিকে ভয় পায়। তারা মনে করে এটি কেবল বৃহৎ কর্পোরেশনের জন্য। কিন্তু বাস্তবে ব্যবসায়িক কাঠামো, কর এবং আইনি সুরক্ষার মূল বিষয়গুলি শেখা আর্থিক সাক্ষরতার অংশ। অজ্ঞতা ব্যয়বহুল, বোঝাপড়া কার্যকর। এই অধ্যায়টি একটি জাগরণের ডাক হিসেবে কাজ করে। শুধু কাজই যথেষ্ট নয়, তুমি যে ড্যাম বোর্ডে খেলছো সেটাও তোমাকে বুঝতে হবে। ষষ্ঠ অংশ, পঞ্চম অধ্যায়। ধনীরা অর্থ আবিষ্কার করে। কল্পনা করুন দুজন ব্যক্তি একই সুযোগের সামনে দাঁড়িয়ে আছে। কেউ ঝুঁকি দেখতে পায়, কেউ একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে। পার্থক্যটা ভাগ্যের নয়, পার্থক্যটা প্রস্তুতির মধ্যে। ধনী বাবা রবার্ট নিম্নলিখিত বিষয়গুলি শিখিয়েছিলেন। সুযোগ আসে এবং যায়, সেগুলো দেখার এবং কাজে লাগানোর ক্ষমতাই ধনী ও দরিদ্রদের মধ্যে পার্থক্য করে। দরিদ্ররা প্রায়ই বলে আমি যদি বিনিয়োগ করার মতো টাকা পেতাম। ধনীরা প্রায়ই বলে কারণ আমি বিনিয়োগ করি, আমার কাছে টাকা আছে। দরিদ্ররা প্রস্তুত বোধ না করা পর্যন্ত অপেক্ষা করে। ধনীরা প্রস্তুতি নিচ্ছে, তারা পড়ে, তারা শেখে, তারা বাজার পর্যবেক্ষণ করে, তারা নেটওয়ার্ক তৈরি করে, তারা অনুশীলন করে। অতএব যখন কোনো সংকট দেখা দেয়, যখন দাম পড়ে যায়, যখন কোনো কোম্পানি ভেঙে পড়ে এবং যখন বিশ্ব আতঙ্কে আচ্ছন্ন হয়, তখন তারা এমন কিছু দেখতে পায় যা অন্যরা দেখতে পারে না। ছাড়ে সম্পদ কেনার সুযোগ। অন্যরা যেখানে কেবল ভয় দেখে, সেখানে মূল্যবোধ তৈরির সুযোগ। এটি সত্য ঘটনা। অর্থনৈতিক মন্দার সময় অনেক মানুষ তাদের চাকরি হারায়, তাদের বাড়ি বিক্রি করে দেয় এবং তাদের খরচ ব্যাপকভাবে হ্রাস পায়। একজন ব্যক্তি যিনি চুপচাপ রিয়েল এস্টেট সম্পর্কে শিখছিলেন এবং কিছু সঞ্চয় রেখেছিলেন, তিনি কম দামে একটি সংকটাপন্ন সম্পত্তি কিনতে সক্ষম হন। সে এটিকে উন্নত করে, তারপর ভাড়া দেয় এবং নগদ প্রবাহ তৈরি করে। অন্যরা যেখানে বিপর্যয় দেখেছে, সেখানে মূল্য দেখে সে অর্থ তৈরি করে। বইটিতে রবার্ট বর্ণনা করেছেন কিভাবে তিনি এবং তার স্ত্রী ছোট রিয়েল এস্টেট চুক্তি কিনেছিলেন, সেগুলিকে উন্নত করেছিলেন, পুনরর্থায়ন করেছিলেন এবং তারপরে আরও বড় চুক্তিতে চলে গিয়েছিলেন। তাদের শুরুটা ভালো হয়নি, তারা যা সামলাতে পারে তা দিয়ে শুরু করেছিল। এই রূপান্তর থেকে যে শিক্ষাটি পাওয়া গেছে তা হল, তোমার বেতনের থেকে সবসময় টাকা পাওয়া যায় না। সৃজনশীল উপায়ে সমস্যা সমাধানের ক্ষমতার মাধ্যমে প্রায়শই অর্থ উপার্জন করা হয়। ধনীরা নিখুঁত সুযোগের জন্য অপেক্ষা করে না, তারা সুযোগ চিনতে এবং তৈরি করতে নিজেদের প্রশিক্ষিত করে। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, যখন আমি কোন সমস্যা দেখি, তখন কি আমার পালিয়ে যাওয়া উচিত? অথবা আমি জিজ্ঞাসা করি, এটিকে মূল্যে রূপান্তর করার কোন উপায় আছে কি? ধনীরা জাদুর মাধ্যমে অর্থ আবিষ্কার করে না, বরং সাহস, জ্ঞান এবং সৃজনশীলতার মাধ্যমে। সপ্তম অংশ, ষষ্ঠ অধ্যায়। শিখতে কাজ করো, টাকার জন্য কাজ করো না। এবার আপনার জীবন বৃত্তান্ত কল্পনা করুন। একাডেমিক ডিগ্রি, চাকরির পদবি, বছরের অভিজ্ঞতা। বেশিরভাগ মানুষ এভাবেই তাদের মূল্য পরিমাপ করে। কিন্তু ধনী বাবার একটা আলাদা মান ছিল। তিনি জিজ্ঞাসা করেননি, এই বছর তুমি কত আয় করেছ। তিনি জিজ্ঞাসা করলেন, এই বছর তুমি এমন কি শিখেছো যা তোমার বাকি জীবনের জন্য কাজে লাগতে পারে? বেশিরভাগ মানুষ কেবল বেতনের উপর ভিত্তি করে তাদের চাকরি বেছে নেয়। রিচ ড্যাড পরামর্শ দিয়েছিলেন যে দক্ষতার উপর ভিত্তি করে চাকরি বেছে নেওয়া উচিত, অন্তত জীবনের কিছু সময়ের জন্য। সে রবার্টকে বলল, তুমি বিক্রি করতে শিখতে চাও, তুমি সিস্টেম পরিচালনা করতে শিখতে চাও, তুমি মানুষকে নেতৃত্ব দিতে শিখতে চাও, তুমি যোগাযোগ করতে, আলোচনা করতে এবং ব্যবসা গড়ে তুলতে শিখতে চাও। এই দক্ষতাগুলো তোমার চিরকাল উপকার করবে। রবার্ট একসময় জেরক্সে কাজ করতেন, কারণ তিনি দীর্ঘমেয়াদী কর্পোরেট ক্যারিয়ার চাননি, বরং বিক্রয়ে দক্ষ হতে চেয়েছিলেন বলে। সে বুঝতে পারল যে প্রত্যাখ্যানের ভয় তাকে পিছিয়ে রাখছে। অতএব সে সরাসরি তাকে আক্রমণ করে। রূপান্তরের অর্থ হল শুধু জিজ্ঞাসা করা বন্ধ করুন। এখন আমি কিভাবে আরও বেশি আয় করতে পারি জিজ্ঞাসা করে শুরু করুন। আমি এখন এমন কোন দক্ষতা অর্জন করতে পারি যা আগামী কয়েক দশক ধরে আমার উপার্জনের সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। শেখার জন্য কাজ করার বাস্তব জীবনের উদাহরণ। বেশি বেতনের কিন্তু স্থবির চাকরিতে থাকার পরিবর্তে এমন একটি চাকরি বেছে নেওয়া যা আপনাকে বিক্রয়, আলোচনা বা জনসমক্ষে কথা বলার দক্ষতা শেখায়। সিস্টেম
মার্কেটিং এবং প্রযুক্তি কিভাবে একে অপরের সাথে সংযুক্ত তা বোঝার জন্য একটি ছোট ভূমিকায় দ্রুত বর্ধনশীল একটি স্টার্টআপে যোগদান করা। অর্থ পরিচালনা বা নেতৃত্ব সম্পর্কে জানতে একটি ব্যবসায়িক প্রকল্প বা ছোট পার্শ্ব প্রকল্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন। দরিদ্র বাবার মানসিকতা, একটি নিরাপদ চাকরি খুঁজুন এবং সেখানেই থাকুন। ধনী বাবার মানসিকতা, চাকরিগুলোকে প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে ব্যবহার করুন। দক্ষতার একটি সেট তৈরি করুন। যখন তুমি কেবল টাকার জন্য কাজ করো তখন তুমি নিজেকে ফাঁদে ফেলো। যখন তুমি শেখার চেষ্টা করো তখন তুমি তোমার ভবিষ্যৎকে মুক্ত করো। অষ্টম অংশ, আসল শত্রুদের পরাস্ত করা। ভয়, হতাশাবাদ, অলসতা, খারাপ অভ্যাস এবং অহংকার বইয়ের শেষের দিকে রবার্ট কেবল সংখ্যা সম্পর্কে কথা বলা বন্ধ করে চরিত্র সম্পর্কে কথা বলতে শুরু করেন। কারণ অর্থ আবেগের সাথে জড়িত। সম্পদের আসল শত্রু সুদের হার এবং মুদ্রাস্ফীতি নয়, তারা আমাদের ভেতরেই আছে। এক, ভয়, টাকা হারানোর ভয়। আমরা সবাই হারতে ভয় পাই। ধনী বাবা এই ভয়কে অস্বীকার করেননি, বরং এটিকে স্বাভাবিক করে তুলেছেন। সে বলল, ধনী এবং দরিদ্র ব্যক্তির মধ্যে পার্থক্য হল তারা কিভাবে ভয়ের সাথে মোকাবিলা করে। দরিদ্ররা দাবি করে যে ভয় তাদের খেলা খেলতে বাধা দেয়। ধনী ব্যক্তিরা ভয়কে নিয়ন্ত্রণ করতে, ছোট গণনা করা, ঝুঁকি নিতে এবং অভিজ্ঞতা অর্জন করতে শেখে। তারা বোঝে যে ভুল করা শেখারই অংশ। রূপান্তর ধাপ, এটি ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। তুমি অল্প পরিমাণে বিনিয়োগ করো। তুমি কিছু পরীক্ষা করছো। তুমি শিখো। তুমি প্রতিটি ক্ষতিকে তোমার বুদ্ধিমত্তার চূড়ান্ত বিচার হিসেবে নয়, বরং টিউশন ফি হিসেবে বিবেচনা করো। 2, ব্যঙ্গাত্মক কথা বিদ্রুপের বিষয় হল ভিতরের কণ্ঠস্বর যা বলে, এটা কাজ করবে না, এটা একটা কেলেঙ্কারি, আমাদের মতো মানুষ এটা করতে পারে না, যদি এটা এত দারুণ হতো তাহলে সবাই এটা করত। হতাশাবাদ বুদ্ধিমানের মতো মনে হয়, কিন্তু এটা তোমাকে দরিদ্র রাখে। গবেষণা, শেখা এবং পরীক্ষা করার পরিবর্তে হতাশাবাদীরা অলসভাবে বসে থাকে এবং সমালোচনা করে। রিচ ড্যাড বইটি প্রশ্ন, গবেষণা এবং তদন্তকে উৎসাহিত করেছে, অন্ধ সন্দেহবাদ নয়, বরং বুদ্ধিদীপ্ত কৌতূহলকে। একটি বাস্তব রূপান্তর। এটা কাজ করবে না বাক্যাংশটিকে আমাকে এটা গভীরভাবে বুঝতে দাও এবং তারপর সিদ্ধান্ত নিতে দাও, এ রূপান্তরিত করো। 3, অলসতা। এখানে অলসতা সবসময় বিছানায় শুয়ে থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। কখনো কখনো অলসতাকে অত্যন্ত ব্যস্ততার মতো মনে হয়। মানুষ তাদের জীবনকে এমনভাবে পূর্ণ করে যে তারা বলতে পারে, টাকা সম্পর্কে শেখার জন্য আমার কাছে সময় নেই, কাজ, শব্দ এবং বিক্ষেপ, কিন্তু এটা মানসিক অলসতা। ধনী বাবা অলসতা কাটিয়ে ওঠার জন্য একটি শক্তিশালী প্রশ্ন ব্যবহার করেছিলেন। আগামী 5 বছর ধরে যদি আমি প্রতিদিন 1 ঘন্টা অর্থায়ন সম্পর্কে শেখার জন্য উৎসর্গ করি তাহলে আমার কি লাভ হবে? উত্তর হলো, সম্ভবত আপনার পুরো আর্থিক জীবন। 4, খারাপ অভ্যাস আগে নিজের জন্য সঞ্চয় করো। এটি সোনালী অভ্যাসগুলির মধ্যে একটি। বেশিরভাগ মানুষ প্রথমে সবাইকে টাকা দেয়, বাড়িওয়ালা, ব্যাংক, সরকার, দোকান, এবং যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে তারা সঞ্চয় বা বিনিয়োগের কথা ভাবে। ধনী বাবা এই পরিস্থিতি উল্টে দিলেন। রবার্টকে তার আয়ের একটি অংশ নিয়ে অন্যদের অর্থ প্রদানের আগে সম্পদে বিনিয়োগ করতে বলা হয়েছে। এর জন্য শৃঙ্খলা প্রয়োজন। এটি সৃজনশীলতাকে উদ্দীপিত করে। তারপর তুমি বাকি খরচ মেটানোর জন্য আরও বেশি উপার্জনের উপায় খুঁজবে। প্রথমে অর্থ সঞ্চয় করার অভ্যাস আপনার আর্থিক ভারসাম্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। শেষে পাওনা পরিশোধ করার অভ্যাস আপনাকে আটকে রাখে। 5, ভ্যানিটি। অহংকার হলো অজ্ঞতা এবং অহংকারের মিলনস্থল। আমি এটা আগেই জানি, আমার সাহায্যের দরকার নেই, এটা আমার কাছে খুবই সহজ। অহংকার শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ধনী বাবার নিয়ম ছিল, যখনই তুমি নিজেকে শ্রেষ্ঠ মনে করো তখন পরীক্ষা করে দেখো যে তুমি কি নিজের মধ্যে নিরাপত্তাহীনতা নাকি অজ্ঞতা লুকিয়ে রাখছো। কিন্তু যারা সত্যিকারের বুদ্ধিমান তারা শিখতে থাকে, তারা প্রশ্ন করছে, তারা গাইড খুঁজছে, তারা ছাত্রই থেকে যায়। প্রকৃত সম্পদের জন্য নম্রতা প্রয়োজন। 9 অংশ, ব্যবহারিক পদক্ষেপ। কিভাবে আপনার নিজস্ব রূপান্তর যাত্রা শুরু করবেন। এই পর্যায়ে কেবল ধারণাগুলি বোঝা যথেষ্ট নয়, তোমার একটা রূপ দরকার। কল্পনা করুন আপনি আবার বসে আছেন এবং আপনার ফোনে আপনার বেতন সম্পর্কে একটি টেক্সট মেসেজ, SMS পাচ্ছেন, কিন্তু এখন তোমার মন আলাদা। এখানে কিভাবে শুরু করবেন? প্রথম ধাপ, বিজয়ী ভোগ চিহ্নিত করা। তুমি সচেতনভাবে ধনী বাবার কণ্ঠস্বর বেছে নাও। আপনি নিম্নলিখিতগুলি স্বীকার করেন: আমি টাকার ভাষা শিখব, আমি অন্ধ থাকব না, আমি ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে পারি, কিন্তু বেতনের কারাগারে বন্দী থাকব না। এই সিদ্ধান্তই আপনাকে সংখ্যাগরিষ্ঠদের থেকে আলাদা করে। দ্বিতীয় ধাপ, আপনার আর্থিক সাক্ষরতা বৃদ্ধি করুন। প্রাথমিক বিষয়গুলো শিখে শুরু করুন, অস্পষ্টভাবে নয়। বিশেষ করে আপনার প্রেক্ষাপটে সম্পদ এবং দায় কি তা বুঝুন। মৌলিক আর্থিক তথ্য পড়তে শিখুন। আয়, ব্যয় এবং নগদ প্রবাহ। কমপক্ষে একটি সম্পদ শ্রেণী চিহ্নিত করুন, রিয়েল এস্টেট, স্টক, অনলাইন ব্যবসা অথবা বৌদ্ধিক সম্পত্তি। সেট, এমনকি দিনে 30-60 মিনিট বই পড়া, ভিডিও দেখা অথবা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করলেও 1 বছরের মধ্যে আপনার আর্থিক বুদ্ধিমত্তার স্তর বদলে যেতে পারে। তৃতীয় ধাপ, আপনার সম্পদের কলাম তৈরি করুন। ধীরে ধীরে এবং চিন্তা ভাবনা করে। আপনাকে রিয়েল এস্টেট দিয়ে শুরু করতে হবে না। আমার লক্ষ টাকার দরকার নেই। এটি আপনার আয়ের একটি অংশ সম্পদের দিকে পুনর্নির্দেশ করে শুরু হয়। এটি দেখতে এরকম হতে পারে: প্রতি মাসে একটি সূচক তহবিলে একটি ছোট, কম খরচের বিনিয়োগ, ছোট অনলাইন ব্যবসা প্রকল্প, একটি ডিজিটাল পণ্য সিস্টেম সহ একটি ছোট পরিষেবা ভিত্তিক ব্যবসায়িক প্রকল্প। এমন একটি দক্ষতা যা আপনি বিক্রি করতে, তৈরি করতে এবং স্কেল করতে পারেন, যেমন কন্টেন্ট, প্রশিক্ষণ কোর্স বা ডিজাইন। তোমার লক্ষ্য, এই সম্পদ কিভাবে আমার জন্য নিয়মিত অর্থ উপার্জন করতে পারে। চতুর্থ ধাপ, আপনার কাজকে কৌশলগতভাবে ব্যবহার করুন। তোমার কাজকে ভিন্নভাবে দেখো। তুমি শুধু একজন কর্মচারী নও, তুমি বাস্তব জগতের প্রশিক্ষণ ক্ষেত্রের একজন ছাত্রী। আমি জিজ্ঞাসা করছি, মানুষ, অর্থ প্রবাহ,
ব্যবস্থা এবং যোগাযোগ সম্পর্কে আমি এখানে কি শিখতে পারি যা পরবর্তীতে আমার নিজের ব্যবসা বা বিনিয়োগে আমাকে সাহায্য করবে। আপনার দক্ষতা বিকাশকারী প্রকল্পগুলিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন। ব্যবসার এমন দিকগুলি সম্পর্কে জানুন যা আপনার কাজের ভূমিকার বাইরেও যায়। বিক্রয়, বিপণন এবং পরিচালনা। তোমার কাজকে চিরকাল ভালোবাসতে হবে না, কিন্তু তুমি এর থেকে শক্তিশালী দক্ষতা অর্জন করতে পারো। পঞ্চম ধাপ, পরিবর্তন। প্রথমে নিজের জন্য সঞ্চয় করুন, এমনকি যদি তা খুব কম পরিমাণের হয়। আপনার স্বার্থ রক্ষা করে না এমন বাধ্যবাধকতা হ্রাস করুন। ভোক্তা ঋণ নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন। আপনার নগদ প্রবাহ ট্র্যাক করুন। নগদের প্রতিটি ইউনিট কোথায় যায় তা জানুন। জীবনযাত্রার মুদ্রাস্ফীতি এড়িয়ে চলুন। শুধুমাত্র আপনার আয় বাড়ছে বলেই আপনার ব্যয়ও বাড়বে এমন নয়। ধাপ ষষ্ঠ, আপনার নেটওয়ার্ক এবং রাউটার তৈরি করা। তুমি তার কথা শুনো, সেটাই তোমার ভাগ্য নির্ধারণ করে। যদি তুমি নিজেকে কেবল এমন লোকদের সাথে ঘিরে রাখো যারা ঝুঁকি ভয় পায় এবং চাকরির নিরাপত্তাকে পূজা করে, তাহলে তাদের বিশ্বাস তোমার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। অন্তত একজন বা দুজন লোককে খুঁজে বের করো যারা রিচ ড্যানের মতো চিন্তা করে। আপনার সরাসরি কোটিপতিদের কাছে যাওয়ার দরকার নেই। বই, পডকাস্ট, প্রশিক্ষণ কোর্স এবং অনলাইন সম্প্রদায়ের একটি শক্তিশালী প্রভাব রয়েছে। যারা অর্থকে আরও গভীরভাবে বোঝেন তাদের কাছে নিয়মিতভাবে আপনার মনকে উন্মোচন করার মধ্যেই রহস্য নিহিত। সপ্তম ধাপ, ছোট বুদ্ধিমানের ঝুঁকি নিন। 100% প্রস্তুত বোধ না করা পর্যন্ত অপেক্ষা করবেন না। সেই দিন কখনো আসে না। একটি ছোট সিদ্ধান্ত বেছে নিন, ছোট বিনিয়োগ, একটি ছোট ব্যবসা প্রকল্পের অভিজ্ঞতা নিন, ছোট একটা প্রজেক্ট। ভুল হবে বলে আশা করুন। শিক্ষার মাধ্যমে এবং শুরুতেই সামান্য অর্থ দিয়ে নিজেকে রক্ষা করুন। তুমি জুয়া খেলো না, তুমি প্রশিক্ষণ নিচ্ছ। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ফলাফল, লাভ বা ক্ষতি হলো তথ্য। এই তথ্য আপনাকে আরও শক্তিশালী করে তোলে। দশম অংশ, নতুন তুমি। কেবল বেঁচে থাকা থেকে শুরু করে তোমার আর্থিক জীবন গঠন পর্যন্ত আজ থেকে 5 বছর পর নিজেকে কল্পনা করুন। আমি এখনও সেই রাতের কথা মনে করি যেদিন আমি এই সারাংশটি পড়েছিলাম বা শুনেছিলাম। বেতনে টেক্সট মেসেজ পাওয়ার অনুভূতি এবং নীরব ভয়ের কথা তার মনে আছে। কিন্তু তোমার অবস্থা এখন ভিন্ন। তোমার বেতন হয়তো বেড়েছে, অথবা হয়তো তুমি তোমার ক্যারিয়ারের পথ পরিবর্তন করেছ। কিন্তু আসল পার্থক্য হলো এখন তুমি সম্পদের মালিক। অনলাইনে আপনার হয়তো অল্প কিন্তু স্থায়ী আয় হতে পারে। সম্ভবত ভাড়ার জন্য কোনো সম্পত্তি, সম্ভবত এমন একটি বিনিয়োগ পোর্টফোলিও যা লাভ তৈরি করে। এটা হতে পারে ঘুমানোর সময় বুদ্ধি। সম্পত্তি বিক্রি করা হচ্ছে। তোমার চাকরি আর তোমার জীবন হিসেবে বিবেচিত হয় না। এটি আপনার আর্থিক ব্যবস্থার একটি অংশ। তুমি তো সম্পর্কে আরও ভালো বোঝো। তুমি ঝুঁকিগুলো আরও ভালোভাবে বোঝো। তুমি নিজেকে আরও ভালোভাবে বোঝো। তুমি এখনো ভুল করছো, কিন্তু আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই, কারণ আপনার পরিচয় আর শুধুমাত্র কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ নেই। তুমি একজন নির্মাতা, তুমি শিক্ষিত, তুমি একজন বিনিয়োগকারী। ধনী বাবা, দরিদ্র বাবা, বইটির সারমর্ম এটাই। এটা কোনো গোপন শর্টকাট নয়। এটা দ্রুত ধনী হওয়ার রেসিপি নয়। কিন্তু এর জন্য অর্থের ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা, অনুভূতি এবং আচরণের সম্পূর্ণ রূপান্তর প্রয়োজন। তোমার ভেতরের দরিদ্র বাবা ফিসছে বলে নিরাপদ থাকুন। ঝুঁকি নেবেন না। জীবন কঠিন, শুধু ভালোর জন্য কামনা করুন, তোমার ভেতরের ধনী বাবা বলছেন। নিয়মগুলো শিখুন, খেলাটি খেলুন, ছোট করে শুরু করুন, ধৈর্য ধরুন, সম্পদ তৈরি করুন, টাকাকে আপনার জন্য কাজ করতে দিন। এমন একটি জীবন তৈরি করুন যেখানে আপনি ভয় দ্বারা নিয়ন্ত্রিত হবেন না। এখন প্রশ্নটা সহজ, তুমি কি শব্দ করবে? কারণ আপনার আর্থিক ভবিষ্যৎ এই পছন্দের উপর নির্ভর করবে। ইউটিউব উপাদান 5টি প্রভাবশালী ইউটিউব শিরোনাম। 1, ধনী বাবা, দরিদ্র বাবা বইয়ের সারাংশ। 45 মিনিটের একটি আর্থিক জাগরণের পর যা আপনি কখনো পাননি। 2, দারিদ্র্য থেকে স্বাধীনতা, ধনী বাবা থেকে দরিদ্র বাবাতে সম্পূর্ণ রূপান্তর যাত্রা, গভীর বিশ্লেষণ। 3, ধনীরা কেন আরও ধনী হয়, ধনী বাবা, দরিদ্র বাবা, একটি তথ্যচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। 4, শুধু টাকার জন্য কাজ করা বন্ধ করুন, একটি শক্তিশালী ভিডিওতে সম্পূর্ণ ধনী বাবা, দরিদ্র বাবা বই। 5, উৎস, ভয় এবং স্বাধীনতা, বাস্তব জীবনের পরিবর্তনের জন্য ধনী বাবা, দরিদ্র বাবার একটি গভীর সারাংশ। 2, সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা ইউটিউব বর্ণনা। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড কেবল অর্থ সম্পর্কে একটি বই নয়, এটি কাজ, আয়, ঋণ, ঝুঁকি এবং আর্থিক স্বাধীনতা সম্পর্কে আপনি কিভাবে চিন্তা করেন তার একটি সম্পূর্ণ পুনর্বিবেচনা। এই রূপান্তরকামী গভীর 45 মিনিটের সারাংশে আমি আপনাকে সহজ ব্যবহারিক ভাষায় পুরো বইটি জুড়ে একটি যাত্রায় নিয়ে যাব। বাবা মা, ধনী বাবা বনাম দরিদ্র বাবা। ধনী ব্যক্তিরা কেন টাকার জন্য কাজ করে না, আর্থিক সাক্ষরতার প্রকৃত অর্থ সম্পদ বনাম দায়, এবং কেন বেশিরভাগ মানুষ এটি ভুল করে। তুমি কেন তোমার চাকরিকে ব্যক্তিগত ব্যাপার মনে করো না? ধনী ব্যক্তিরা এবং কর্পোরেশনগুলি কিভাবে আইনত কর ব্যবহার করে, ধনীরা কিভাবে সৃজনশীলতা এবং সাহসের মাধ্যমে অর্থ তৈরি করে। কেন আপনার শেখার জন্য কাজ করা উচিত, শুধু বেতনের জন্য নয়। আসল শত্রুরা তোমার ভেতরেই আছে, ভয়, হতাশা, অলসতা, খারাপ অভ্যাস এবং অহংকার। আপনার সম্পদ কলাম তৈরি শুরু করার জন্য ব্যবহারিক পদক্ষেপ। এটি বইটির কোনো অক্ষরে অক্ষরে কপি নয়। এটি একটি সিনেমাটিক গল্পের মতো ব্যাখ্যা যা আপনাকে পাঠগুলি অনুভব করতে এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে সহায়তা করে। যদি আপনি মাসিক বেতনে জীবনযাপন করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, যদি আপনি শিখতে চান কিভাবে অর্থকে কাজে লাগাতে হয়, এবং যদি আপনি অর্থ সম্পর্কে আপনার চিন্তাভাবনায় স্পষ্ট পরিবর্তন চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন। তারপর তুমি কোন বাবা শুনবে তা বেছে নাও। আপনার প্রথম সম্পদ তৈরি করে শুরু করুন। আর্থিকভাবে বেঁচে থাকা থেকে আর্থিক স্বাধীনতার দিকে আপনার নিজস্ব যাত্রা শুরু করুন। যদি এটি আপনার জন্য সহায়ক বলে মনে হয়, তাহলে আপনার কাছে সবচেয়ে কার্যকর কোনটি বলে মনে হয়েছে তা লাইক এবং মন্তব্য করতে ভুলবেন না। এবং আরও গভীর এবং প্রভাবশালী বইয়ের সারসংক্ষেপ এবং মূল্যবান আর্থিক পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন। 3, 15টি শক্তিশালী ইউটিউব ট্যাগ। 1,
ধনী বাবা দরিদ্র বাবার গল্পের সারসংক্ষেপ 2। সম্পূর্ণ বই রিচ ড্যাড পুয়ার ড্যাড 3। রবার্ট কিওসাকির বইয়ের সারসংক্ষেপ 4। আর্থিক স্বাধীনতার মানসিকতা 5। সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর 6। নতুনদের জন্য ব্যক্তিগত অর্থায়ন 7। টাকা সম্পর্কে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করা 8। কিভাবে ধনী হবে 9। আর্থিক সাক্ষরতা 10। ধনী বাবা দরিদ্র বাবার অডিও বুক স্টাইল 11। ধনী ব্যক্তিরা টাকার জন্য কাজ করে না 12। বইয়ের সারাংশ চ্যানেল 13। সম্পদ তৈরির অভ্যাস 14। প্যাসিভ ইনকামের মৌলিক বিষয়সমূহ 15। একটি গভীর বইয়ের সারাংশ ধনী বাবা দরিদ্র বাবা 3টি ছোট ভিডিও স্ক্রিপ্ট প্রতিটি 40-50 সেকেন্ড। প্রথম অংশ এই বইটি আসলে আপনাকে কি বলতে চায় সময়কাল প্রায় 50 সেকেন্ড শিরোনামের ধারণা ধনী বাবা এবং দরিদ্র বাবা আসলে আপনাকে কি বোঝাতে চান টেক্সট যদি আমাকে রিচ ড্যাড পুয়ার ড্যাড গানটি 1 মিনিটেরও কম সময়ের জন্য ছোট করতে হয় তাহলে এখানেই আসল সত্য বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন অর্থের জন্য কাজ করে কাটায় কারণ কেউ তাদের কখনো শেখায়নি যে অর্থ আসলে কিভাবে কাজ করে আমরা দরিদ্র বাবার কণ্ঠস্বর শুনতে শুনতে বড় হই কঠোর পড়াশোনা করো একটি নিরাপদ চাকরি পাও একটি বাড়ি কিনো এবং ঝুঁকি নেওয়া এড়িয়ে চলো কিন্তু ধনী বাবার কণ্ঠস্বর সম্পূর্ণ ভিন্ন কিছু বলছে অর্থের ভাষা শিখুন শুধু জিনিসপত্র নয় সম্পদ কিনুন আপনার কাজকে কেবল বিল পরিশোধের জন্য নয় আপনার দক্ষতা তৈরিতে ব্যবহার করুন অর্থকে আপনার জন্য কাজ করুন এই বইটি দ্রুত ধনী হওয়ার বিষয় নয় এটি আপনার পরিচয়কে শুধুমাত্র একজন কর্মচারী থেকে অর্থনীতি একজন ছাত্র এবং একজন সম্পদ নির্মাতা রূপান্তরিত করার বিষয়ে আসল বার্তাটি সহজ তোমার বেতনের করুণায় বেঁচে থাকা বন্ধ করো এমন একটি সম্পদের কলাম তৈরি করা শুরু করুন যা আপনাকে নীরবে অর্থ প্রদান করবে এমনকি যখন আপনি ক্লান্ত থাকেন এমনকি যখন আপনি ঘুমিয়ে থাকেন এমনকি যখন পৃথিবী ভিড় থাকে চিন্তাভাবনার এই পরিবর্তনই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের আসল সম্পদ ছোট ক্লিপ 2 বইটি থেকে একটি শক্তিশালী শিক্ষা সময়কাল প্রায় 45 সেকেন্ড শিরোনামের বার্তা ধনীরা এমন একটি সহজ নিয়ম ব্যবহার করে যা আপনাকে কখনো শেখানো হয়নি টেক্সট রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের একটি শিক্ষা অর্থ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দিতে পারে সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে পার্থক্য শিখুন তোমার ব্যাংক এটা বলে না আপনার বাজেটের উপর নির্ভর করে সম্পদ হলো এমন যে কোনো জিনিস যা আপনার জন্য অর্থ উপার্জন করে প্রতিশ্রুতি হলো এমন যে কোনো কিছু যা করে তহবিল উত্তোলন করা হয় বেশিরভাগ মানুষ তাদের বাড়িকে সম্পদ বলে কিন্তু যদি সে প্রতি মাসে তোমার কাছ থেকে টাকা নেয় এবং তোমাকে ফেরত না দেয় তাহলে সে এটি আর্থিক বাধ্যবাধকতা ধনীরা সম্পদ কেনার উপর মনোযোগ দেয় ভাড়া সম্পত্তি ব্যবসা বিনিয়োগ এবং বৌদ্ধিক সম্পত্তি দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা তাদের বাধ্যবাধকতা বৃদ্ধি করে চলেছে বড় বাড়ি নতুন গাড়ি আরও ইলেকট্রনিক ডিভাইস বইটিতে উপস্থাপিত চ্যালেঞ্জ দিয়ে এখানে যখনই তুমি কিছু কিনতে যাচ্ছ নিজেকে জিজ্ঞাসা করো সে কি এই টাকাটা আমার পকেটে রাখবে নাকি বের করে নেবে আপনি যদি এই প্রশ্ন অনুসারে জীবনযাপন করেন তাহলে আপনার আর্থিক জীবন ধীরে ধীরে একটি স্থিরভাবে সম্পূর্ণ ভিন্ন দিকে এগিয়ে যাবে তৃতীয় সংক্ষিপ্ত অংশ বইটিতে রূপান্তরের বার্তা সময়কাল প্রায় 50 সেকেন্ড শিরোনামের ধারণা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির পেছনের আসল রূপান্তর টেক্সট রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির আসল রূপান্তর আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয় এটা তোমার মনে আছে বইটি পড়ার আগে মনে হচ্ছিল টাকা নিয়ন্ত্রণে আছে তুমি এটার পেছনে লেগে আছো তুমি এটা হারানোর ভয় পাও তুমি এটা আরও বেশি চাওয়ার জন্য দোষী বোধ করো বইয়ের পর টাকা একটা হাতিয়ার হয়ে ওঠে এটি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে শুরু হয় শুধু বেতনের পেছনে না ছুটে আমি কিভাবে সম্পদ গড়ে তুলতে পারি আমার কি দক্ষতা শেখা উচিত যা আমাকে আজীবন আয়ের সুযোগ করে দেবে ঘুমের মধ্যে কাজ করে কিভাবে টাকা আয় করতে পারি তুমি নিজেকে সিস্টেমের শিকার হিসেবে দেখা বন্ধ করো এটি শুরু হয় নিজেকে নিয়ম শেখার ক্ষমতা সম্পন্ন একজন খেলোয়াড় হিসেবে দেখার মাধ্যমে তোমার হয়তো এখনো চাকরি আছে তুমি হয়তো এখনো বিল পরিশোধ করছো কিন্তু ভেতরে কিছু একটা বদলে গেছে সে আর শুধু একজন কর্মচারী নয় আপনি একজন নির্মাতা একজন শিক্ষার্থী এবং উন্নয়নে একজন বিনিয়োগকারী পরিচয়ের এই অদৃশ্য পরিবর্তন হলো আসল রূপান্তর যা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি আপনাকে অনুভব করতে চায়